একটা রক্তাক্ত হাত একটি ছেলের মুখে, এবং সেই হাতটি আস্তে আস্তে ছেলের মুখ থেকে বেয়ে গলায় নামছে, এবং আস্তে আস্তে সেই হাতটি সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। তারপরে সিন শিফট হয়ে যায় এবং আমরা দেখতে পারি একটি মন্দির, এবং সেই মন্দির অনেক পুরনো, ভাঙাচোরা। সেই মন্দির কি এবং এই মন্দিরের রহস্য কি, সেটা আমরা একটু পরেই জানব। মন্দিরটা অনেক বছর ধরেই একেবারে পরিত্যক্ত পড়ে রয়েছে, এবং সেই মন্দিরের মধ্যে আমরা দেখি আমাদের হিরোইনকে। সেই মেয়েটি সেখানে অজ্ঞান অবস্থায় পড়েছিল, এবং সেই মেয়েটির মনেই পড়ছিল না যে সে সেখানে কেন আছে। যখন সে চোখ খুলল তখন সে দেখলো যে তার পাশে একজন দাঁড়ানো। সে তাকে দেখে একটু ভয় পেল না, বরঞ্চ তার হাত এগিয়ে দিয়ে বলল, প্লিজ আমাকে বাঁচিয়ে নাও। কিন্তু ছেলেটি কিছুই করলো না। ছেলেটি তাকে দেখল এবং আস্তে আস্তে পিছনে চলে গেল, এবং মেয়েটি যখন তারপরও খুব ধীমে গলায় বলল, আমাকে বাঁচাও, তখনও ছেলেটি কিচ্ছু করলো না এবং তার ফটো তুলে ওখান থেকে চলে গেল। এবার গল্প শুরু হয় সেই জায়গা থেকে যেখান থেকে এদের দুজনের প্রথম পরিচয়। আমরা দেখি আমাদের হিরোইনকে। নায়িকার নাম হচ্ছে লি হংজু, যাকে আমরা হংজু বলে ডাকবো, এবং যে নায়ক সে একজন বড় লয়ার, কোটিপতির ছেলে, কিন্তু তার জীবনে কোনো শান্তি নেই। ছেলেটির নাম শিনইউ। তার জীবনে শান্তি না থাকার একটাই কারণ, একটা রক্তাক্ত হাত তাকে সব সময় ডিস্টার্ব করে যায়, এবং এটা তার জন্মগত অভিশাপ। এই অভিশাপ থেকে সে কি করে বাঁচবে সেই জিনিসটি সে ভেবে যাচ্ছিল। তখনই তার সেক্রেটারি চলে আসে এবং এসে জানায় যে, স্যার আপনার মনে আছে তো, কালকে কিন্তু আপনাকে একটা কেস লড়তে যেতে হবে। ও জানায়, হ্যাঁ আমার মনে আছে। এবং যখনই কালকের দিনটা আসে তখনই সে সকাল সকাল রেডি হয়ে কোর্টে চলে যায়, এবং কোর্টে গিয়ে সে তার কাজকর্ম শুরু করে। এখানে প্রথম সিনেই আমরা জানতে পারি যে সে একদমই কারোর উপর কোনো রকমের মায়া দেখায় না। যে বাজে, যাকে শাস্তি পাওয়া উচিত তাকে সে শাস্তি দেয়, সে এতটাই কড়া ছিল। এবং আমরা আমরা লি হংজুর ব্যাপারে জানবো। হংজু মেয়েটি অন্যরকম। হংজু যখনই তার অফিসে আসে তখন সে জানতে পারে যে তাকে মেন ব্রাঞ্চে শিফট করে দেওয়া হয়েছে, এবং তখন মনে পড়ে মেন ব্রাঞ্চে তো তার শত্রু আছে। এই ভেবে ও খুবই ভয় পেয়ে যায়। ও জানে যে সেই যে অফিসারের কাছেও এখন যেতে চলেছে মেন ব্রাঞ্চে, সেই অফিসারকেও কয়েক বছর আগে যেহেতু অফিসারটা ভালো ছিল না সেজন্য তার নামে কমপ্লেন করে দেয়, এবং সেই জন্য অফিসারকে ওই মেন ব্রাঞ্চে পাঠিয়ে দেওয়া হয়। এখন তো ওকেও সেই ব্রাঞ্চে যেতে হচ্ছে। আমরা এবার অন্যদিকে দেখি। প্রথমেই একদম এপিসোডের শুরুতেই আমরা যে ভাঙা মন্দিরটা দেখি, সেই মন্দিরে একজন ছেলে এসেছে, স্ট্রিমার, এবং এই লাইভ স্ট্রিম করতে করতেই সেই মন্দিরটাকে ঘুরে ঘুরে দেখছে। ও সবাইকে বলছিল জানা গেছে এখানে খুবই ভয়ঙ্কর কিছু জিনিস দেখা যায়, তাই সে এখানে এসছে। এবং এই করতে করতেই সে সত্যিকারেই কিছু ভয়ঙ্কর দেখে, এবং দেখে এত ভয় পেয়ে যায় যে সে ওখানে চিৎকার করতে থাকে, এবং ওখানেই ও স্ট্রিম এসব বন্ধ করে ওখান থেকে নিজের প্রাণ ভয় পালায়। তার জানা যায় যে ওই মন্দিরে কোনো না কোনো রহস্য তো আছে। দুদিন পরে আমরা দেখি আমাদের হংজু মেন ব্রাঞ্চে পৌঁছে গেছে, এবং তখন এই লোকটি বলছে, হংজু কত বছর ওয়েট করেছি যাতে তুমি এখানে আসো। এখন যখন তুমি এখানে চলেই এসছো, এটা মনে রাখবে যে তোমার ভালো করে খাতিরদারি তো আমি করবো, ঠিক আছে হংজু? তোমাকে কিছু চিন্তা করতে হবে না। যাও, ওখানে অন্তত 100টা ফাইল আছে, ওই 100টা ফাইল ঘেটে ঘেটে যেগুলো সবচেয়ে কঠিন কঠিন বলে তোমার মনে হয় সেই সব কেসগুলো তুমি নেবে। এবার হংজুর কাজই হচ্ছে যে রাস্তাঘাটে এবং অনেকগুলো প্রপার্টি থাকে, যে প্রপার্টি কি করতে হবে সেটা কেউ জানে না, সেটা হংজুকে দেখতে হয়। এবং হংজু যখন লাঞ্চ করতে যায় এত পারেশানির পরেও, তখন হংজু দেখে তার ক্রাশকে, এবং তার ক্রাশ আরও একই বিল্ডিংয়ে কাজ করত। সে ছেলেটিকে প্রচণ্ড পছন্দ করত, কিন্তু ছেলেটি যেন তাকে দেখেও দেখতো না। রাতের সিন দেখানো হয় যখন আবার শিনিউকে সেই হাতটি ডিস্টার্ব করে। আমি যেটা আগেই বলেছিলাম যে এটা একটি অভিশাপ। এই হাতটি কার কি না এটা তো আমরা পরে জানবো, কিন্তু হ্যাঁ, যখন এই হাতটি ওর মুখের কাছে আসে তখনই সে যেন ভয়ে মরে যাওয়ার মতো অবস্থায় চলে যায়, এবং যখনই হাতটা চলে যায় তখন তার বুকে প্রচণ্ড ব্যথা করতে থাকে। ও ছোটবেলা থেকে এটা ফেস করছে, এবং ও অনেক কষ্টে আছে। যখন সে আর পারে না তখন সে ডক্টরের কাছে যায়। ডক্টরকে সে বলে যে একটা হাত আমাকে ডিস্টার্ব করে, এবং এটা নাকি আমার পরিবারের অভিশাপ, আমি জানি না এটা কি, আপনি কি আমাকে হেল্প করতে পারেন? তখন ডক্টর বলে, নিখাত তোমার কোনো ভ্রম হচ্ছে, অভিশাপ আবার কিছু হয় নাকি, তোমাকে আমি ওষুধ দিচ্ছি, ওষুধ খাবে ঠিক হয়ে যাবে। ওদিকে আমরা হংজুকে দেখছি। হংজু দেখে যে ওর যে অফিস, সেই অফিসে প্রচণ্ড বাজে অবস্থা, একটা কেস নিয়ে আর কি, কিন্তু সেই কেসটা কি একটা ভয়ঙ্কর কেস, এবং সেই কেসটাই হংজুকে দেওয়া হয়।
হংজু জানতে পারে যে একটা মন্দির আছে এবং সেই মন্দির ভাঙাচোরা অবস্থায় আছে এবং পাবলিক চায় সেই মন্দিরটা ভেঙে দেওয়া হোক এবং সেই মন্দিরটা নাকি ভুতুড়ে, সেই জন্য সেই মন্দিরটা ভেঙে দেওয়া হোক। এই জন্য ওই মন্দিরের যে আসল মালিক, সেই মালিককে হংজু যেন খুঁজে বের করুক এবং তার থেকে এই মন্দিরটা ভেঙে দেওয়ার পারমিশন হংজু নিয়ে আসুক। এবার একটা কথা বলি, মানে আমাদের এখানে যে মন্দির আছে এবং কোরিয়াতে যে মন্দির আছে এই দুটো কিন্তু আলাদা, সেই জন্য দুটো মেলালে চলবে না। এখানে ওদের যে মন্দির ছিল সেই মন্দির থেকে হংজু খুব বাজে বাজে শব্দ শুনতে পারে এবং সে যখন আশেপাশে তাকায় তখন ভয়ঙ্কর ভয়ঙ্কর এক একটি জিনিস দেখে সে ভয় পেয়ে যায় এবং সে হুট করে অজ্ঞান হয়ে যায় ভয়ের চোটে। সে যখন অজ্ঞান ছিল তখন সে কারোর আসার শব্দ শুনতে পারে। সে যখন চোখ খোলে তখন সে যেন দেখতে পারে একটা লম্বা করে ছেলে তার সামনে দাঁড়িয়ে আছে। হংজুর আবার কেমন একটা মাথা ঘুরিয়ে আসে। সে যখনই আবার চোখ খোলে তখন সে দেখে হ্যাঁ, এখানে তো সত্যি একটা ছেলে দাঁড়িয়ে আছে। সে বলে, তুমি কে? আমাকে বাঁচাও, আমি পারছি না, প্লিজ প্লিজ আমাকে বাঁচাও। তখনই তার সাথে যে মেয়েটি এসেছিল অফিসে সে বলে, হংজু তোমার কি হয়েছে, তুমি ওঠো, এভাবে রয়েছো কেন? হংজু বলে, এখানে তো একটা ছেলে ছিল। তারপরে সিন শিফট হয় এবং সে আবার তার অফিসারের কাছে যায়। সে বলে, কি হংজু, জায়গাটা পেয়েছো, দেখেছো তো, কেমন লাগলো? হংজু বলল, হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার, আমি কাজটা করতে পারবো, আপনি চিন্তা করবেন না, কেমন, আমি কাজটা করে দেবো। তখন ও বললো, কাজ তো তোমাকে করতেই হবে হংজু, নইলে তোমার চাকরি তুমি ভুলে যাও। তো হংজুর প্রথম কাজই হচ্ছে ওই মন্দিরের যে মালিক বা মালকিন তাকে হংজুকে খুঁজে বের করতে হবে। কিন্তু এত বছর ধরে মন্দিরটা পরিত্যক্তভাবে আছে যে মন্দিরের আসল মালিককে সেটা কেউই যায় না। তো হংজু একটা লয়ারের কাছে যায় এবং সেখানে গিয়ে যখন সে লিফটে ঢুকে পিছনে ঘোরে তখন সেই ছেলেটাকে দেখে ভয় পেয়ে যায়। হংজু বলে, আরে আপনি কখন আসলেন? ওকে দেখে সে এত ভয় পেয়ে যায় যে সে একেবারে সানেই গুড়িয়ে পড়ে। এবং তারপর আর কি এত এম্বারেসিং সিনের পরে যখন হংজু লয়ারের কাছে গিয়ে পৌঁছায় তখন দেখে ওই একই ছেলে। মানে ওদের কি, আরে আপনি লয়ার, আপনাকে তো আমি লিফটে দেখেছি, আপনি লয়ার? বলছে, হ্যাঁ আমি লয়ার, কি হয়েছে বলো। বলছে কি, আরে একটা কথা আছে, ওখানে একটা মন্দির আছে না, ভাঙাচোরা মন্দির, যেটা সবাই বলে ভূত আছে, ওই মন্দির ভাঙতে হবে, কিন্তু ওটা কি করে ভাঙবো, আপনি একটু দেখুন না প্লিজ, আমাকে অফিস থেকে আপনার কাছে পাঠানো হয়েছে, আপনি একটু দেখুন না প্লিজ যে ওখানের মালিককে মালকিনকে আপনি তো সব জানেন, বলুন, কারণ কি ওই কেস তো আপনি হ্যান্ডেল করেন। বলছে, ওর মালিক কে কিনা এটা আমি তোমাকে বলতে পারবো না, এবং এই বলে ওকে ওখান থেকে বের করে দিয়েছে। তখনই হংজুর মনে পড়লো, আরে এটা তো সেই ছেলেটা যে ওই মন্দিরেও ছিল। হংজু যখন ওখান থেকে বেরিয়ে যায় তখন সে দেখে একটা প্রোটেস্ট চলছে এবং সেই প্রোটেস্টে একটা ছেলে যখন একটা জল ছুটতে যায় তখনই সেই জলটা তার ক্রাশের সামনে পড়ছিল, সেই জন্য হংজু তার ক্রাশকে বাঁচিয়ে দেয়। কিন্তু এতে লাভ কিছুই হয় না, ওর ক্রাশ ওকে পাত্তা না দিয়ে ওখান থেকে চলে যায় এবং হংজু নিজের স্যারের কাছে বকা খায়, কারণ কি হংজুকে ওর স্যার বলছে, তুমি কিরকম মেয়ে, অফিসে কি এরকম ভিজা অবস্থায় আসে, তোমার কি কোনো আত্মজ্ঞান নেই, তুমি কি কাণ্ডজ্ঞান নেই, তুমি কি পাগল নাকি? বোঝা যাচ্ছে যে হংজুর জীবন ভালো চলছে না। ওইদিকে যেহেতু এই ছেলেটি অনেক বড়লোকের ছেলে সেই জন্য তাদের মধ্যে, কোরিয়াতে আমি এটা দেখেছি যে তাদের মধ্যে একটা থাকে যে বড়লোক ছেলে বড়লোক মেয়ের সাথেই বিয়ে করবে এবং ওদের একটা মিটিং টাইপের হয়, ডেটে ওদেরকে পাঠায়। সেটাই হচ্ছে, ওই মেয়েটা তো ছেলেটাকে খুব পছন্দ করেছে, এত হ্যান্ডসাম, তো মেয়েটা বলছে ওর কি ভাল লাগে কি না ভাল লাগে, কিন্তু ছেলেটা ওকে একেবারেই পছন্দ করতে পারছে না এবং শুধুমাত্র ছেলেটাকে এখানে আসতে হতো বলে ছেলেটা এখানে চুপচাপ আছে এবং পরে ছেলেটা ওখান থেকে বেরিয়েও যায়। আর আমরা ওইদিকে দেখি যে আমাদের হংজু লিফটে পেয়ে যায় তার ক্রাশকে। সে তার ক্রাশকে বলে, আরে স্যার আপনি এখানে? বলছে, হ্যাঁ হংজু, কিছু হয়েছে? বলছে, না স্যার, আচ্ছা ওই হন্টেড মানে ওই যে মন্দিরটা আছে না, ওই মন্দিরটার কেসটা তো আমি পেয়েছি, আমি লয়ারের কাছেও গেছিলাম, কিন্তু উনি আমাকে মোটেই বলছে না। আমি জানি ওই হন্টেড ওই মন্দিরের কেসটা তো উনিই হ্যান্ডেল করেন, কিন্তু উনি আমাকে কিছুই বলছেন না যে মন্দিরের মালিককে মালকিনকে। তখন এই ওদের মধ্যে কথা হয়, তারপর ওরা আলাদা হয়ে যায়। ওইদিকে আমরা দেখি রাতের বেলায় শিনিও ঘুমাতে পারছে না, কারণ কেউ যখনই ঘুমিয়ে পড়েছিল তখন ও স্বপ্নে দেখে ওই হন্টেড মন্দিরের কথা এবং তার যেন আরও কিছু মনে পড়ছিল, সে যেন একটা মেয়েকে দেখতে পাচ্ছিল কিন্তু খুবই আবছা, এবং তারপরেই তার ঘুম ভেঙে যায়। পরের দিন ও আবার দেখে যে ওই মেয়েটি আবার তার কাছে এসছে। ও বলছে, কি ব্যাপার, তুমি আবার এখানে এসছো কেন, তোমাকে না আমি বলেছি যে আমি তোমাকে কোনো রকম হেল্প করবো না। তখন ও বলে, প্লিজ আপনি আমায় হেল্প করুন, আপনি যদি আমায় হেল্প না করেন তাহলে তো আমি চাকরি হারিয়ে ফেলবো। তো এত সুইটলি জিজ্ঞাসা করে তো ওর মধ্যে না একটু পিঘলে যায় ছেলেটা, এবং তারপরে ওর দিকে তাকায়। মেয়েটি বলছে, প্লিজ সিনিয়র স্যার, যদি আপনি আমায় হেল্প না করেন তাহলে আমি কি করে জানবো বলুন, প্লিজ প্লিজ প্লিজ। এবং এতবার বলার পরে
আমার মনে হয় যে সিনহিওর মন একটু মানে গলে যায় এবং সে বলে, এই যে ক্লায়েন্টের নাম্বার, ইনি এখানের মালিক এবং আপনি যান ওই মন্দিরের ব্যাপারে ওনার কাছ থেকে পারমিশন নিয়ে আসুন এবং তারপরে আমি কিন্তু মন্দিরটা ভেঙে ফেলার পারমিশন আপনাকে দেব। কিছুক্ষণ পরেই ও একটা ভিডিও পাঠায় এবং সেই ভিডিওতে মন্দিরের যে মালকিন সে বলে যে, হ্যাঁ হ্যালো, আমি মন্দিরের মালকিন, আশা করি তুমি আমাকে চিনতে পারছো এবং হ্যাঁ আমি পারমিশন দিচ্ছি মন্দিরটা ভেঙে দেওয়ার। এবং এটা দেখার পরে সিনিও একেবারে মানে অবাক হয়ে যায়। সে দৌড়ে গিয়ে বলে, কি আন্টি, আপনি কিরকম বলুন তো, ছোটবেলা থেকে তো কখনোই আমাকে সেই মন্দিরের আশেপাশে যেতে দেননি, আর আজকে বললেন যে আপনি ওটা ভেঙে দিতে চাইছেন। তো এখানে বোঝা যায় যে অ্যাকচুয়ালি এরা দুইজন একই পরিবারের লোক। তখনও বলে, একটা কথা শোনো, ওই যে মেয়েটাকে তুমি আগের জন্মে মেরেছো না, এবং যে মেয়েটার হাত তোমাকে আজও, ওই রক্তাক্ত হাত যে তোমাকে আজও ডিস্টার্ব করে, তোমাকে ঘুমাতে দেয় না, তোমার জীবন ধ্বংস করে দিয়েছে, সেই মেয়েটি কিন্তু চলে এসছে এবং যে সিন্ধুক তুমি ওখান থেকে কুড়িয়ে পাবে সেই সিন্ধুকই কিন্তু ওই মেয়েটাকে খুঁজে নেবে। তুমি বুঝতে পারছো তো? এবং এত কিছু বলার পরে ও ওকে পাঠিয়ে দেয় সে মন্দিরের কাছে এবং সে সেখানে গিয়ে এই মেয়েটিকে দেখে। তাকে দেখে যেন তার মনের মধ্যে কিছু একটা হয়, কিন্তু সে তাকে ইগনোর করে ওখান থেকে চলে যায়। তো সিনিও যখন ওকে ইগনোর করে চলে যায় এবং ওখানে ও অনেককে ডাকে, যে যে রিচুয়াল করতে হবে মন্দির ভেঙে দেওয়ার আগে সেই রিচুয়াল ওরা ওরা ওখানে করে এবং সেটা দূর থেকে হংজু দেখছিল। এবং যখন সব রিচুয়াল কমপ্লিট হয়ে যায় এবং রাতে যখন সবাই বাড়ি চলে যায়, তখন শিনিউ ওর কাকির বলা কথা অনুযায়ী মন্দিরের একটা নির্দিষ্ট জায়গা খুঁজে বের করে এবং সেখানে মাটি খুঁড়ে ও পায় একটি সিন্ধুক এবং সেই সিন্ধুককে ও বাড়ি নিয়ে যায়। ও বুঝতে পারে ওর আন্টি যেটা বলেছে যে যেই মেয়েটিকে ও আগের জন্মে মেরে ফেলেছিল এবং যেই মেয়েটির হাত ওকে আজও অভিশাপের মতো প্রত্যেকদিন তাড়া করে, সেই রক্তাক্ত হাতের রহস্য কিন্তু সেই সিন্ধুকের মধ্যেই আছে এবং এই সিন্ধুকই ওই মেয়েটাকে খুঁজে বের করবে। এই কথা সব ভেবে সে রাতে ওখান থেকে ওই সিন্ধুক নিয়ে চলে যায়। ওইদিকে আমরা দেখি হংজুকে। হংজু ওর অফিসের রাস্তায় এসে প্রচণ্ড কান্নাকাটি করছিল। হংজু যখন এটা ভালো করে বুঝতে পারে যে ওর অফিসের কোনো কালিগই ওকে পছন্দ করে না, নাই ওকে ওর বস পছন্দ করে, তখন সে খুব কান্নাকাটি করে এবং হুট করে সে পিছনে ঘুরে তাকায় এবং দেখে এখানে শিনইউ ওর সামনে দাঁড়িয়ে আছে। শিনইউ ওর সামনে হাত ধরে বলে যে, হংজু এরকম করে কান্না করো না, চলো তুমি আর আমি কোথাও ঘুরে আসি, এরকম করে কান্না করে তুমি কী বা পাবে, বরঞ্চ তুমি আমার সাথে কথা বলো, কেমন?